বন্ধুরা, আমরা এখন নিউ দিল্লিতে ঘুরতে বেরিয়েছিলাম। তো নিউ দিল্লিতে আমরা রাজঘাট, তারপরে লালকেল্লা ওগুলো দেখে এসে এই সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে লাইট জ্বলে উঠেছে। আমরা এখন চলে এসেছি ইন্ডিয়া গেটের কাছে। ওই দেখেন দূর থেকে, রাস্তা থেকে ইন্ডিয়া গেট দেখা যাচ্ছে। আমরা ইন্ডিয়া গেটের ভিতরে ঢুকবো। তো এই ইন্ডিয়া গেট সম্বন্ধে যেটুকু জানি বা জেনেছি, সেইটুকু আপনাদের সঙ্গে আলোচনা করি, আর তার সঙ্গে টুকটুক করে চারিদিকে ইন্ডিয়া গেটটার বিভিন্ন দৃশ্যগুলো আপনারা দেখুন। এটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার 16 বছর আগে, অর্থাৎ 1931 সালের 12ই ফেব্রুয়ারি এটা উদ্বোধন করা হয়েছিল। তখন নাম ইন্ডিয়া গেট ছিল না, ছিল অখিল ভারতীয় যুদ্ধ স্মারক। অখিল ভারতীয় যুদ্ধ স্মারক, অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল, অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল। পরবর্তীতে নাম হয় ইন্ডিয়া গেট। এটা ভারতের জাতীয়তাবাদের একটা স্মৃতিসৌধ। এটা তৈরি করতে শুরু করা হয়েছিল, এটা তৈরি করার মূল উদ্দেশ্যটা ছিল আসলে 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধ আর 1919 সালের ইঙ্গো আফগান যে যুদ্ধ, এই দুটো যুদ্ধ ব্রিটিশ সরকার জয়লাভ করে, এবং এই দুটো যুদ্ধ জয়লাভ করতে ব্রিটিশ সৈন্য, ভারতীয় সৈন্য, মানে ভারতীয় যাদেরকে নিয়ে অল ইন্ডিয়া কোম্পানি যে সৈন্য ছিল, এবং আরও অন্যান্য জাতীয় যে সৈন্য দিয়ে তারা যে যুদ্ধ করেছিল, তাতে 90,000 ভারতীয় সৈন্য ব্রিটিশদের মারা গেছিল, শহীদ হয়েছিল। এই 90,000 সৈন্যদের স্মৃতির উদ্দেশ্যে, এই 90,000 সৈন্যদের স্মৃতির উদ্দেশ্যে তৎকালীন ব্রিটিশের রানী ভিক্টোরিয়া, প্রিন্স আলবার্টের পুত্র আর্থার, এরাই চিন্তা ভাবনা নিয়েছিলেন যে এই যুদ্ধ জয়লাভের একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে, যাতে এই যুদ্ধে যে সমস্ত সৈনিকরা শহীদ হয়েছে তাদের নাম খোদাই করা থাকবে এবং তাদের উদ্দেশ্যে সম্মান জ্ঞাপন করা হবে। এই উদ্দেশ্যে 1924 সাল কি নাগাদ এটা প্রথমে শুরু করার চেষ্টা না 21 সাল থেকেই শুরু করার চেষ্টা হয়েছিল, কিন্তু শুরু করার সময় একটা সমস্যা ছিল। সে সময় আগ্রা দিল্লির যে রেল লাইনটা, সেটা এখান দিয়ে যেত। আগ্রা দিল্লি ভারতবর্ষের যে প্রথম যে রেল লাইন, সেই রেল লাইন এইখান দিয়েই চালু ছিল। সেই রেল লাইনটা সরানো হয়েছিল, সেই রেল লাইনটা যমুনার ধার দিয়ে সরাতে হয়েছিল। তারপর এখানে নির্মাণ হয়েছিল এই ইন্ডিয়া গেট। রাজস্থানের ভরতপুর থেকে লাল, হলুদ, সাদা পাথর আর গ্রানাইট নিয়ে এসে তৈরি করা হয়েছিল এই ইন্ডিয়া গেট। 3,60,000 বর্গমিটার, 3,60,000 বর্গমিটার জায়গা নিয়ে তৈরি এই ইন্ডিয়া গেট। এর উচ্চতা ছিল
মানে ছিল বলছি, এর উচ্চতাটা হচ্ছে 42 মিটার আর চওড়া 9.1 মিটার। 625 বর্গমিটার জায়গা জুড়ে এই ইন্ডিয়া গেটটা তৈরি। প্যারিসের আর্ক ডে ট্রিউম্পে একটি মানে এটা যে স্মৃতিসৌধ আছে প্যারিসে, আর্ক ডে ট্রাম্পে, এই আর্ক ডে ট্রাম্পে ওইটার মতন ওই রকমই দেখতে তৈরি করা হয়েছিল এই ইন্ডিয়া গেটটা। এটা তৈরি করার জন্য যিনি ম্যাপ করেছিলেন বা যিনি এটার মানে নির্মাণের ছক করেছিলেন, তার নাম হচ্ছিল এডুইন ল্যান্সিয়ার লুটিয়ান্স। এডুইন ল্যান্সিয়ার লুটিয়াস তৈরি করেছিলেন। তো খুব সুন্দরভাবে এটা নির্মাণ হয়েছিল, এখনো পর্যন্ত অক্ষত এবং সুন্দরভাবে এটা রয়েছে। এখন ভারতবর্ষের মানে যে কোনো লোক দিল্লিতে গেলে এই জায়গাটাতে না গেলে ঠিক হয় না, কারণ যাওয়া উচিত। কারণ এটা এখন যদি এটা ট্যুরিস্ট স্পটের মতন হয়েছে, পিকনিক স্পটের মতন হয়েছে, সবাই ছুটি কাটাচ্ছে, ঘুরছে, আনন্দ করছে, কিন্তু এর মধ্যে দুঃখ, বেদনা এবং আনন্দ সব জড়িত হয়ে আছে। একদিকে যেমন জেতার আনন্দ, একদিকে তেমন প্রিয়জনদের, প্রিয় শহীদদের হারানোর দুঃখ জড়িয়ে রয়েছে। তারপর এখানে কিং জর্জ পঞ্চম জর্জের একটা মূর্তি ছিল, যেটা একদম ইন্ডিয়া গেটের সোজাসুজি একটা আরেকটা ছোট্ট করে একটা কি বলবো স্ট্যাচুর তৈরি করে তার ভিতরে রাখা ছিল। তো ভারত স্বাধীন হওয়ার পর ওই মূর্তিটা ওখানে সরিয়ে নেওয়া হয় দিল্লির করনেশন পার্কে ওটা আছে। আর এই জায়গাটা শুধুমাত্র ওই যুদ্ধ জয়ের স্মৃতিসৌধ হিসেবে রয়ে গেছে। পরবর্তীকালে 1931 সালে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধে জয়লাভ করার পর যে সমস্ত সৈনিকদের শহীদ হয়েছিলেন, যাদেরকে আমরা হারিয়েছি, তাদের স্মৃতির উদ্দেশ্যে ইন্দিরা গান্ধী 1972-এ অমর জওয়ান জ্যোতি শিখা বলে একটি সৌধ নির্মাণ করেছিলেন, যার চারদিকে 4টে জ্যোতি দ্বীপ জ্বলছে, সবসময় জ্বলে, আর গ্রানাইট পাথর দিয়ে তৈরি, চারিদিকে এর পাশেই তৈরি করা আছে, ইন্ডিয়া গেটের পাশেই অমর জওয়ান জ্যোতি শিখা। এবং তার পাশে বেদিতে একটা রাইফেল, তার মাথায় একটা মিলিটারিদের টুপি, যেটা মিলিটারিদের চিহ্ন হিসেবে রাখা আছে। নরেন্দ্র মোদী সরকার 1919 সালে, 1900 বলছি, বারবার আমি ভুল বলে ফেলছি সালগুলো, ওটা হচ্ছে 2019, এই 2019 সালে 40 একর জমির উপরে ইন্দো চায়না যে যুদ্ধ হয়েছিল এবং কার্গিলের যুদ্ধ হয়েছিল, সিয়াচিন যে যুদ্ধ হয়েছিল, ইন্দো চায়না, কার্গিল, সিয়াচিনের যে সমস্ত শহীদরা আত্মবলিদান করেছিল, তাদের সম্মানের উদ্দেশ্যে এখানে একটি স্মারক মানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেছে। এবং এখানে নেতাজি সুভাষচন্দ্রেরও একটি মূর্তি স্থাপন করা হয়েছে।
নেতাজি সুভাষচন্দ্র, একদম সোজাসুজি, মানে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তিটি সোজাসুজি তাকিয়ে আছে ইন্ডিয়া গেটের দিকে। ইন্ডিয়া গেটের পরে সোজা রয়েছে স্মৃতিসৌধটা, স্মৃতিসৌধ থেকে সোজা তাকালে পরে একদম রাষ্ট্রপতি ভবন দেখা যাচ্ছে। এইভাবে নির্মাণ করা হয়েছিল। তো তিলক মার্গ দিয়ে ওখানটা ওই পাশ দিয়ে ঢোকা যায় ওটা। এবং এখনো প্রত্যেক বছর শহীদ দিবসের দিন, প্রজাতন্ত্র দিবসের দিন, প্রজাতন্ত্র দিবসের দিন মিলিটারিরা ওখানে রাইফেল কুচকাওয়াজ করে এবং প্যারেড করে এবং দেখার মতন তাদের আধুনিক বিভিন্ন টেকনিক প্রদর্শন করেন। তো এই সমস্ত খুব সুন্দর জায়গা, ঐতিহাসিক জায়গা, দেখার মতো জায়গা। যাই হোক, আমি যেতে পেরেছিলাম, এর জন্য নিজেকেও খুব ভালো লাগছে। এবং ওই ঘুরতে ঘুরতে যেটুকু ছবি তুলেছি, ছবি আসলে কি ধরে ধরে ধীরে ধীরে তো ছবিগুলো তোলা হয়নি, রানিংয়ে তোলা হয়েছে। এই যে দেখছেন দিয়ে আমি বেরিয়ে আসলাম ওটা থেকে। এবার আমরা আবার যাব হচ্ছে দিল্লি কালীবাড়ির দিকটা যাব, এই জন্য ওখান থেকে তাতে চলে আসলাম। তো এর ভিতরে আরো অনেক কিছু আছে, আমি তো সব জায়গাতে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে ওই বিভিন্ন যুদ্ধের কিছু সিন, বিভিন্ন জয়লাভের সিন, তারপর বিভিন্ন জায়গার বিভিন্ন কালচার, এগুলো অনেক কিছু ছবি, অনেক কিছু ভিতরে করা আছে। এবং আন্ডারগ্রাউন্ড দিয়েও ঢোকার রাস্তা, সাবওয়ে সব করা আছে। আর অনেক বড় জায়গা, প্রচণ্ড হাওয়া বাতাস খেলে। হ্যাঁ, সন্ধ্যের পর বা সারাদিনই লোক থাকে, সন্ধ্যের পর যেন ঢল নেমে যায়। হ্যাঁ, কিছু খাবারের জিনিস টিনিসও পাওয়া যায়, গেটগুলো সব খোলা থাকে। তারপর একটু রাতের দিকে হলে গেটগুলো বন্ধ করা হয়। এখানে কোনো টিকিট লাগে না ঘুরে দেখার জন্য। তো আমাদের একটু যেতে দেরি হয়ে গেছে, একটু যদি আরেকটু আগে যেতে পারতাম তাহলে লাইটটা ভালো পেতাম। এবারে রাতের আলোতেই দেখলাম। তবে একদিকে ভালো, দিনের বেলা আবার এই লাইটিংটা দেখা যেত না। রাত্রিবেলায় লাইটিংটা দেখলাম, দিনের বেলায় লাইটিংটা দেখা যেত না। যাক, সাথে থাকবেন, চ্যানেলটা যতক্ষণ পারা যায় আমি চেষ্টা করি আমার এই ভিডিও তুলে এনে যেখানে যাই আপনাদের সঙ্গে শেয়ার করতে। ধন্যবাদ।